দেব অভিনীত রঘু ডাকাত ছবিটা আজকে এক্সপ্লেন করতে চলেছি। এই এক্সপ্লেনেশন ভিডিওটা শুধুমাত্র ওই সমস্ত দর্শকদের জন্য যাদের বাড়ির আশেপাশে কিংবা দূর দূরান্ত পর্যন্ত কোনো সিনেমা হল নেই। যাদের বাড়ির আশেপাশে সিনেমা হল আছে কিংবা যারা এই ছবিটা হলে গিয়ে দেখতে চাও তারা দয়া করে এই ভিডিওটা স্কিপ করো। সিপাহি বিদ্রোহের পর এই বাংলার চাষিরা নীল চাষ করা শুরু করে। তখন নীলের চাহিদাও ছিল এবং দামও ছিল অনেক। তাই ব্রিটিশ শাসক এবং স্থানীয় জমিদারদের নজর যায় নীল চাষের দিকে। তারা চাষিদের কাছ থেকে নীল ছাড়িয়ে নিত এবং যারা নীল চাষ করতো না তাদেরকে জোর করে নীল চাষ করতে বাধ্য করত। যে চাষিরা কথা শুনতো না তাদের উপর অত্যাচার করত। একদিন স্থানীয় ব্রিটিশ প্রতিনিধি ডানকান এক বয়স্ক চাষিকে চাবুক দিয়ে মারতে থাকে। তখন ওই বয়স্ক লোকটি বলে সে আসছে। এটা শোনার পর ডানকান তাদের লোককে জিজ্ঞেস করে সে কার কথা বলছে। লোকটি জানায় সবাই তাকে মা কালীর বেটা বলে জানে। অন্ধকারে আসে, ধ্বংসলীলা চালিয়ে অন্ধকারেই চলে যায়। ডানকান এসবের তোয়াক্কা না করে বয়স্ক চাষিকে আবারও চাবুক দিয়ে মারতে শুরু করে। আর ঠিক সেই সময় সেখানে এসে হাজির হয় রঘু এবং তার দলবল। রঘু এবং তার দলবল ডানকানের লোকেদেরকে বেদম পেটায়। এমনকি রঘু ডানকানকেও ছাড়ে না। ডানকান রঘুকে জিজ্ঞেস করে তুই কে? রঘু উত্তর দিয়ে বলে আমি কে সেটা পরে, আগে চাবুকের হিসাব হোক। এরপরে রঘু নির্যাতিত কৃষকের হাতে চাবুকটা তুলে দিয়ে ডানকানকে মারতে বলে। এরপরে ওই বয়স্ক কৃষক চাবুক মারে ডানকানকে। তারপরে রঘু ডাকাত সব কৃষকদেরকে মুক্ত করে আবার অন্ধকারে চলে যায়। এরপরে দেখানো হয় রাজা অহেন্দ্র বর্মনকে। এই অহেন্দ্র বর্মন চাষিদের কাছ থেকে নীল এবং খাজনা আদায় করে ব্রিটিশদের দিত। অহেন্দ্র তার নিজের কিছু লোককে হত্যা করে। হত্যা করার কারণ হচ্ছে রঘু যখন ডানকানকে পেটাচ্ছিল এবং চাষিদেরকে মুক্ত করেছিল তখন ওই লোকরা সেখানে ছিল। যেহেতু তারা রঘু এবং তার দলবলকে আটকাতে পারেনি তাই অহেন্দ্র তাদেরকে হত্যা করে। এরপরে অহেন্দ্র নায়েবকে জিজ্ঞেস করে এই রঘু ডাকাত কোথায় থাকে। নায়েব জানায় হয়তো জঙ্গলে থাকে। এরপরে অহেন্দ্র নায়েবকে বলে এই রঘু ডাকাতকে শেষ করতে হবে, তা না হলে সময় মতো চাষিদের কাছ থেকে নীল এবং খাজনা আদায় করা যাবে না। তখন নায়েব বলে এই রঘু ডাকাতকে সরানো এতটাও সহজ হবে না, সবাই তাকে মা কালীর বেটা বলে জানে। মা কালীর বেটা এই কথাটা শুনে অহেন্দ্র বর্মন হাসতে থাকে। এদিকে রঘু ডাকাতের দল তাদের আস্তানায় ফিরে এসে নাচ গান এবং আনন্দে মেতে ওঠে। পরের দিন ফজলু নামের একটা লোক, যার কাজ হচ্ছে বাইরে থেকে খবর জোগাড় করে এনে রঘু ডাকাতকে জানানো। ফজলু রঘুকে জানায় জমিদাররা বাজারে ঘোড়া বিক্রি করছে। কথাটা শুনে রঘু বাজারে গিয়ে ঘোড়া কেনার সিদ্ধান্ত নেয়। গুঞ্জা রঘুকে জিজ্ঞেস করে বাজার থেকে আমার জন্য কি আনবি? আমার কিন্তু লাল চুড়ি চাই। তো গুঞ্জার এই কথা থেকে একটা জিনিস বোঝা যায় যে গুঞ্জা রঘুকে ভালোবাসে। এরপরে ব্রিটিশ বাংলার শাসক ফার্গুসনকে দেখানো হয়। সে বাংলার সব জমিদারদের সাথে মিটিং এ বসে। ফার্গুসন জানায় শুধু অহেন্দ্র বর্মন সময় মতো নীল এবং খাজনা দিচ্ছে, বাকিরা কেউ সময় মতো নীল এবং খাজনা দিচ্ছে না। আমার সময় মতো নীল এবং খাজনা লাগবে, কারণ আমার সেগুলোকে নিয়ে ইংল্যান্ডে যেতে হবে। তখন একজন জমিদার বলে ওঠে আপনি বাংলার ফসল চুরি করে ইংল্যান্ডে নিয়ে গিয়ে ইংল্যান্ডকে ধনী করতে চান, তাই তো? কথাটা শোনা মাত্র ফার্গুসন ওই জমিদারকে গুলি করে মেরে দেয় এবং বাকি জমিদারদেরকে জানিয়ে দেয় ঠিক মতো খাজনা এবং নীল কৃষকদের থেকে আদায় করে তাকে যেন দেওয়া হয়। সেদিনই ফার্গুসনের সাথে দেখা করতে আসে ডানকান। ফার্গুসন ডানকানকে বলে তুমি যে কৃষকদের উপর অত্যাচার করছো সেটা উপর মহল জেনে গিয়েছে, তাই তোমাকে একটু সাবধানে থাকতে হবে। এরপরে ডানকান ফার্গুসনকে জানায় রঘু ডাকাতকে শেষ করতে হবে। রঘু ডাকাতের প্রসঙ্গ উঠলে ফার্গুসন জানায় ব্যাপারটা আমি দেখছি। পরের দিন ফজলু আবারও একটা সংবাদ নিয়ে রঘু ডাকাতের কাছে আসে। রঘু ডাকাতকে জানায় পাশের গ্রামের কৃষকরা তাদের সব নীল অহেন্দ্রর গোডাউনের দিকে নিয়ে যাচ্ছে আর অহেন্দ্র সেগুলোকে ব্রিটিশদের নীলকুঠিতে পাঠাচ্ছে। কথাটা শোনা মাত্র রঘু সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। ঠিক সেই সময় ওই গ্রামের একজন কৃষক এসে বলে আমাদের ফসল দরকার নেই, আপনি আমাদের গ্রামের মেয়েদেরকে বাঁচান। দালালরা আমাদের গ্রামের দুটো মেয়েকে তুলে নিয়ে গিয়েছে। কথাটা শোনা মাত্র রঘু গুঞ্জা এবং ডাকাত মাকে সঙ্গে নিয়ে দালালদের আস্তানা থেকে মেয়েদেরকে উদ্ধার করে আর দালালদেরকে বেঁধে নিয়ে যায়। তখন গ্রামবাসীরা রঘু ডাকাতের জয়ধ্বনি দিতে থাকে। ওদিকে অন্য গ্রামের কৃষকরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একজন সাধু বাবাকে দেখতে পায়। সাধু বাবা কৃষকদেরকে জিজ্ঞেস করে রুদ্রপুর কত দূর? কৃষকরা বলে সে তো অনেক দূর, তবে আপনি এই রাস্তায় বেশিক্ষণ থাকবেন না, এই রাস্তা দিয়ে ডাকাতরা যাতায়াত করে। ডাকাতদের কথা আসলে সাধু বাবা জিজ্ঞেস করে তোমরা কি রঘু ডাকাতের কথা বলছো? তখন কৃষকরা জানায় রঘু ডাকাত তো গরিবের বন্ধু আর বড় লোকদের জন্য ত্রাস। এদিকে গুঞ্জা ডাকাত মাকে জিজ্ঞেস করে রঘু তো ওই দুটো মেয়েকে উদ্ধার করে এখানে নিয়ে আসলো, এখন তাদের কি হবে? ডাকাত মা জানায় কি আর হবে, রঘু হয়তো তাদেরকে বিয়ে দিবে। বিয়ের কথা শোনার পর গুঞ্জা ডাকাত মাকে জিজ্ঞেস করে আমার আর রঘুর বিয়ে কবে হবে? ডাকাত মা বলে তুই যে রঘুকে ভালোবাসিস সেটা কি তাকে বলেছিস? গুঞ্জা জানায় না। এরপর ডাকাত মা বলে সে তো তোকে ভালো নাও বাসতে পারে, তাই আগে ভাগে এত বড় স্বপ্ন দেখিস না। গুঞ্জা জানায় জন্মেছি, ভালোবাসবো আর মরে যাবো। এরপরে দেখানো হয় রঘু স্নান করছে। সেখানে গুঞ্জাও স্নান করছিল। গুঞ্জা রঘুকে বলে এই ময়না ঝর্ণা শুধু তোর আর আমার। এরপরে গুঞ্জা রঘুকে জিজ্ঞেস করে তুই কবে আমাকে বিয়ে করবি? বিয়ের কথা শুনে রঘু বলে তুই আমার জন্য কি করতে পারবি? গুঞ্জা জানায় আমি তোর জন্য সবকিছু করতে পারবো। রঘু গুঞ্জাকে বলে তুই আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার বিপদে আপদে সবসময় আমার পাশে এসে দাঁড়াস। আজ বাজারে যাব আর তোর জন্য ভালো কিছু নিয়ে আসবো। গুঞ্জা এতে খুশি হয়ে মিষ্টি হাসি দেয়। এদিকে অহেন্দ্র বর্মন তার সহকারী ভীমরাজকে নিয়ে ওই গ্রামে যায় যে গ্রাম থেকে দালালরা দুটো মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল। অহেন্দ্র একটা বাচ্চাকে কোলে তুলে নিয়ে তাকে মারার ভয় দেখায়। বাচ্চার মা কান্নাকাটি করলে অহেন্দ্র
অহেন্দ্র সেই বাচ্চাটাকে ছেড়ে দেয়। ঠিক সেই সময় ভীমরাজ সেই লোকটাকে ধরে নিয়ে আসে। যে লোকটা রঘুকে খবর দিয়েছিল যে তাদের গ্রাম থেকে দালালরা দুটো মেয়েকে তুলে নিয়ে গিয়েছে। অহেন্দ্র সবার সামনে লোকটার গলা কেটে তাকে মেরে দেয়। এদিকে রঘু বাজারে এসেছে, সেখানে ওই সাধু বাবাটাও ছিল। বাজারে আসার পর রঘু দেখতে পায় সৌদামিনীকে। সৌদামিনী চাকু দিয়ে খেলা দেখাচ্ছিল। সৌদামিনীর সাথে দুজন লোক ছিল। সৌদামিনী যখন খেলা দেখাতো, লোকরা যখন খেলা দেখতে ব্যস্ত হয়ে পড়তো, তখন সৌদামিনীর সাথে থাকা দুটো লোক মানুষদের টাকা পয়সা চুরি করত। খেলা দেখাতে দেখাতে সৌদামিনীর চোখ যায় রঘুর টাকার ব্যাগের দিকে। তখন সৌদামিনী রঘুর কাছে এসে খেলা দেখানো শুরু করে। তখন সৌদামিনীর সাথে থাকা দুটো লোক রঘুর টাকা চুরি করতে যায়। রঘু তাদেরকে ধরে ফেলে। ধরা পড়ার পর সৌদামিনী এবং সে দুটো লোক সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন বাজারের প্রহরীরা তাদেরকে আটকায়। রঘু এসে প্রহরীদের কাছ থেকে সৌদামিনী এবং সে দুটো লোককে বাঁচায়। সে সময় অহেন্দ্র দুজন লোক সেখানে আসে এবং রঘু ডাকাতকে মারতে যায়। রঘু তাদেরকে ধরে বেদম পেটায়। সেই সময় কেউ একজন খবর দেয় ভীমরাজ আসছে। ভীমরাজের নাম শুনে সৌদামিনী এবং সে দুজন লোক সেখান থেকে পালাতে গেলে রঘু বলে, তোমরা আমার সাথে চলো। এরপরে রঘু তাদেরকে ডাকাতদের আস্তানায় নিয়ে আসে। রঘু আসার পর গুঞ্জা জিজ্ঞেস করে, আমার জন্য কি এনেছিস? তখন রঘু সাইডে সরে গিয়ে সৌদামিনীকে দেখায়। সৌদামিনীকে দেখে গুঞ্জা রেগে যায়। তখন ডাকাত মা সৌদামিনীকে জিজ্ঞেস করে, তুমি কে? সৌদামিনী জানায়, আমার নাম সৌদামিনী, আর এরা দুজন হলো আমার ভাইয়ের মতো, লখা আর বুধ। তখন ডাকাত মা সৌদামিনীকে জিজ্ঞেস করে, তুমি যার সাথে এখানে এসেছো তাকে চেনো? সৌদামিনী উত্তর দেয়, না। তখন আস্তানায় থাকা সবাই বলে ওঠে, এ হচ্ছে রঘু ডাকাত। রঘু ডাকাতের নাম শুনে সৌদামিনী চাকু বের করে। তখন ডাকাত মা সৌদামিনীকে ছুরি সরাতে বলে আর জানায়, তোমার কিচ্ছু হবে না। এরপরে ডাকাত মা সৌদামিনীকে তার পরিবার এবং গ্রামের সম্বন্ধে জিজ্ঞেস করলে সৌদামিনী জানায়, ভীমরাজ তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, এমনকি তার বাবা মাকেও পুড়িয়ে মেরে দিয়েছে। এরপরে আমি লখা আর বুধকে নিয়ে গ্রামে গ্রামে গিয়ে চাকুর খেলা দেখাই। লোকজন যখন চাকুর খেলা দেখতে ব্যস্ত হয়ে পড়তো, তখন লখা এবং বুধ লোকেদের টাকা পয়সা চুরি করত। তখন ডাকাত মা বলে, এখন থেকে তোমরা এখানেই থাকবে। পরের দিন সৌদামিনী ঘুরতে ঘুরতে ময়না ঝর্ণার কাছে এসে পৌঁছায় আর দেখতে পায় রঘু স্নান করছে। এক দৃষ্টিতে রঘুর দিকে তাকিয়ে থাকে সৌদামিনী। সেই সময় গুঞ্জা পিছন থেকে এসে সৌদামিনীর গলায় ধারালো অস্ত্র ধরে বলে, কি দেখছিস? এই ঝর্ণা শুধু আমার আর রঘুর। এরপর যদি তোকে এখানে আসতে দেখি তাহলে তোকে একদম মেরে ফেলবো। এরপর সবাই খেতে বসে। খাবার পরিবেশন করছিল সৌদামিনী। রঘু সৌদামিনীর কাছে ভাত চাইলে গুঞ্জা রাগ দেখিয়ে খাবার না খেয়ে উঠে চলে যায় এবং একটা জায়গায় গিয়ে কান্নাকাটি করতে থাকে। তখন ডাকাত মা এসে গুঞ্জাকে সান্ত্বনা দেয়। পরের দিন ভীমরাজ ফজলুকে ধরে অহিন্দ্র বর্মনের কাছে নিয়ে আসে। অহিন্দ্র ফজলুকে টর্চার করে আর সবার সামনে ফাঁসির নির্দেশ দেয়। ফাঁসির খবর যায় রঘুর কানে। তখন একটা ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়, যেখানে আমরা রঘুর বাবাকে দেখতে পাই। রঘুর বাবা কিছু গ্রামবাসীকে একত্রিত করে ব্রিটিশ এবং অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলছিলেন। সেখানে আমরা ছোট্ট রঘুকে দেখতে পাই। ছোট্ট রঘু ফজলুর সাথে তার বাবার বক্তৃতা শুনছিল। বিদ্রোহী ভাষণ দেওয়ার কারণে অহেন্দ্র বর্মন ছোট্ট রঘুর সামনে তার বাবাকে ফাঁসি দেয়। এমনকি ডানকানও ছোট্ট রঘুর উপরে টর্চার করে। এই ফ্ল্যাশব্যাক সিন শেষ হলে রঘু বলে, এই বাংলায় কেউ আর ফাঁসিতে ঝুলবে না। এদিকে ফাঁসি দেওয়ার জন্য ফজলুকে নিয়ে আসা হয় ফাঁসির মঞ্চের দিকে। সেখানে উপস্থিত হয় অহেন্দ্র বর্মন এবং ডানকান। আশেপাশের লোকেরা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে, রঘু কি বাঁচাতে আসবে না? অহেন্দ্র সবার উদ্দেশ্যে বলে, এটা আমার রাজ্য, যারা আমার বিরুদ্ধে যাবে তাদের এমন মৃত্যু হবে। এরপরেই ফজলুকে ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দেওয়া হয়। ঠিক সেই সময় ফাঁসির মঞ্চের নিচ থেকে রঘু বেরায়। রঘু ফজলুকে বাঁচায় আর অহেন্দ্রকে উদ্দেশ্য করে জানায়, এই রাজ্যের বিধাতা তুই হতে পারিস, কিন্তু বিধান দেবে রঘু। ঠিক সেই সময় অহেন্দ্রর লোকজন রঘুর উপরে আক্রমণ করলে রঘু সবার সাথে লড়াই করে। এদিকে সৌদামিনী, গুঞ্জা এবং রঘুর কিছু লোক অহেন্দ্র এবং ডানকানের গলায় ছুরি ধরে রাখে, যাতে তারা কিছু করতে না পারে। অন্যদিকে ডাকাতদের আস্তানায় গিয়ে কেউ একজন পিছন থেকে ডাকাত মায়ের শরীরে ছুরি চালিয়ে দেয়। লোকটার অন্য কেউ নয়, লোকটা হলো ওই সাধু বাবা, যে অহেন্দ্র বর্মনের লোক। এরপরে ভীমরাজের নেতৃত্বে এক এক করে রঘুর সব সঙ্গীদের মেরে ফেলা হয়। বাদ দেওয়া হয় না ছোট বাচ্চাদেরও। ডাকাত মা আহত অবস্থায় সাধু বাবাকে জিজ্ঞেস করে, তুই কে? সাধু বাবা উত্তর দিয়ে বলে, আমার নাম হচ্ছে দুর্লভ রায়। এরপরে দুর্লভ ডাকাত মাকে একদম মেরেই ফেলে। ওদিকে রঘু ফজলুকে ঘোড়ার পিছনে উঠিয়ে সেখান থেকে চলে আসতে গেলে অহেন্দ্র পিছন থেকে গুলি চালালে সেটা গিয়ে লাগে ফজলুকে। কিন্তু রঘু থামে না, এগিয়ে যেতে থাকে। যে পথ দিয়ে রঘু যাচ্ছিল সেখানে একটা গাড়ি ছিল। কেউ একজন দূর থেকে সেই গাড়িতে তীর মারে। গাড়ির মধ্যে বোম রাখা ছিল। বোম ব্লাস্টের শিকার হয় রঘু, কিন্তু সৌভাগ্যক্রমে রঘু মারা যায় না। যেহেতু ফজলুকে গুলি লেগেছিল তাই ফজলু মারা যায়। তখন রঘু ফজলুকে জড়িয়ে ধরে ভীষণ কান্নাকাটি করে। তারপর আস্তানায় ফিরে আসলে দেখতে পায় চারিদিকে শুধু লাশ আর লাশ। এমনকি ডাকাত মায়েরও মৃতদেহ পড়ে আছে। বেঁচে যায় শুধু তারা যারা ফজলুকে বাঁচানোর জন্য রঘুর সাথে গিয়েছিল। গুঞ্জা ডাকাত মায়ের লাশের পাশে বসে ভাউ ভাউ করে কাঁদতে থাকে আর বলে, আমাকে ভালোবাসার আর কেউ রইল না। সেই সময় রঘু এসে গুঞ্জাকে সান্ত্বনা দেয়। সেই সময় ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আমরা দেখি ছোট্ট রঘু ইংরেজদের হাত থেকে পালানোর জন্য
জন্য জঙ্গলের মধ্যে এসে উঠে। সেখানে ডাকাত মা ছোট্ট রঘুকে দেখতে পায় আর তাকে আশ্রয় দিয়ে বড় করে। এরপরে সবার অন্তিম সৎকার করে সকালে উঠে নতুন আস্তানার খোঁজে বেরিয়ে পড়ে সবাই। বেশ কিছুটা পথ হেঁটে আসার পর তারা ওঠে একটা বাজারে। সেই বাজারে আসলে রঘুকে চিনতে পারে এক বয়স্ক কৃষক। আর এই কৃষক হলো সেই কৃষক যাকে ছবির শুরুতে রঘু বাঁচিয়েছিল। কৃষকটা রঘুকে জানায়, আপনারা এখানে এসেছেন কেন? আপনাকে খুঁজতে বেরিয়ে অহেন্দ্র বর্মন দুটো গ্রাম জ্বালিয়ে দিয়েছে। এরপরে ওই কৃষক সবাইকে তার বাড়িতে নিয়ে আসে। ওদিকে অহেন্দ্র বর্মন নায়েবকে একটা মাথার খুলি দেখিয়ে বলে, এটা একটা রাজার খুলি। সেই রাজা আমার রাজ্য দখল করতে এসেছিল, তাই তাকে মেরে তার মাথার খুলিটা আমার কাছে রেখেছি। সেই সময় অহেন্দ্রর কাছে আসে দুর্লভ। দুর্লভকে দেখে অহেন্দ্র বলে, তুমি যা করেছো এতে আমি খুশি, তোমার পাওনা অর্থ তুমি পেয়ে যাবে। কিন্তু অহেন্দ্র সেই পাওনা অর্থ দুর্লভকে না দিয়ে নায়েবকে দিয়ে দেয়। অহেন্দ্র দুর্লভকে জানায়, আমি তোমাকে বলেছিলাম মানুষকে মারার পর তাদের মাথা কেটে নিয়ে আসতে, তুমি মাথা নিয়ে এসেছো কোথায়? অহেন্দ্র দুর্লভকে বলে, তুমি রঘু ডাকাতকে মেরে তার মাথা যদি কেটে নিয়ে আসতে পারো তাহলে তোমাকে আমি দ্বিগুণ টাকা দিব, আর যদি তুমি মাথা কেটে না নিয়ে আসতে পারো তাহলে তোমাকেই মরতে হবে। দুর্লভ এই শর্তে রাজি হয়ে যায়। এদিকে কৃষক তার বাড়িতে সবার খাবারের আয়োজন করেছে। খাবার সময় কৃষক সবাইকে জিজ্ঞেস করে, এরপর তোমরা কোথায় যাবে? সৌদামিনী জানায়, জানি না। তখন কৃষক বলে, আমরা কাঠ সংগ্রহ করতে প্রায় জঙ্গলে যাই। জঙ্গলে এমন একটা জায়গা আছে যেখানে তোমাদেরকে কেউ খুঁজে পাবে না। খাওয়া শেষ হওয়ার পর কৃষক রঘুদেরকে সেই জায়গায় নিয়ে যায়। নতুন আস্তানায় আসার পর থাকার জন্য ঘরবাড়ি তৈরি করে তারা। সেখানে ডাকাত মা এবং বাকি সঙ্গী সাথীদের কথা মনে পড়লে একটা জায়গায় মন খারাপ করে রঘু বসে থাকে। তখন সৌদামিনী এসে রঘুকে সান্ত্বনা দেয়। গুঞ্জা দূর থেকে দেখতে পায় রঘু আর সৌদামিনী বসে কথা বলছে। কিছুক্ষণ পর কৃষক তাদের জন্য খাবার নিয়ে আসে। কৃষকটা জানায়, এখানকার মন্দিরে কাল একটা উৎসব আছে, সেখানে খাবারেরও আয়োজন হয়েছে। কথাটা শুনে সৌদামিনী বলে, আমি যাব। কৃষকটা বলে, আপনারা সেখানে গেলে যদি কোনো কারণে অহেন্দ্র বর্মনের লোক আপনাদেরকে দেখে ফেলে তাহলে পুরো গ্রাম জ্বালিয়ে দিবে। এর পরের দৃশ্যে আমরা দেখি গুঞ্জা সৌদামিনীকে জিজ্ঞেস করছে, তুই রঘুকে ভালোবাসিস, তুই কি তার জন্য মরতে পারবি? সৌদামিনী জানায়, মরতে পারবো বলেই তাকে ভালোবেসেছে। এদিকে কৃষক তার ঘরে ঢুকে দেখতে পায় দুর্লভ রায় তার বউর গলায় ছুরি ধরে দাঁড়িয়ে আছে। দুর্লভ কৃষককে জানায়, রঘুর দলে দুটো মেয়েকে কালকে মন্দিরে নিয়ে আসবি, কারণ দুর্লভ ভালো করে জানে গুঞ্জা এবং সৌদামিনীকে সে মারতে পারলে রঘু পুরো একা হয়ে যাবে। এদিকে ফার্গুসন আসে অহেন্দ্র বর্মনের কাছে আর অহেন্দ্র বর্মনকে জিজ্ঞেস করে, রঘু কি মারা গিয়েছে? অহেন্দ্র জানায়, সেটা জানতে পারবেন কিছুক্ষণ পর। আপনাদের দরকার খাজনা এবং নীল, সেটা ঠিকভাবে পেলেই তো হলো। রঘুকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। পরের দিন গুঞ্জা এবং সৌদামিনী মন্দিরে আসলে দুর্লভ তাদেরকে ধরে আর বলে, তোদের ডাকাত মাকে মেরেছি, ফজলুকে মেরেছি, তোদের বাকি লোকদের মেরেছি, তোদের আস্তানা তছনছ করেছি, এবার তোদের পালা। ঠিক সেই সময় রঘু সেখানে হাজির হয়। এরপর একটা ছোট্ট ফ্ল্যাশব্যাক দেখানো হয়। কৃষক যখন তার বাড়িতে ঢুকে দেখতে পায় দুর্লভ তার বউয়ের গলায় ছুরি ধরে দাঁড়িয়ে আছে। তারপরে যখন দুর্লভ কৃষককে বলেছিল সৌদামিনী এবং গুঞ্জাকে মন্দিরে নিয়ে আসতে, তখন এই পুরো ঘটনাটা রঘুর একটা লোক আড়াল থেকে দেখে ফেলে আর রঘুকে খবর দিয়ে দেয়। তাই রঘু আগে থেকেই মন্দিরে উপস্থিত ছিল। রঘু মা কালী এবং পুরো গ্রামবাসীর সামনে দুর্লভের গলা কেটে দেয়। এরপরে সেই গ্রামের সমস্ত লোক রঘু ডাকাতের জয়ধ্বনিতে মেতে ওঠে। পরের দিন ভীমরাজ দুর্লভের মাথা নিয়ে হাজির হয় অহেন্দ্রর সামনে। অহেন্দ্র দুর্লভের ছিন্ন বিচ্ছিন্ন মাথা দেখে কিছুটা ভয় পায়। তারপরে নায়েবকে জিজ্ঞেস করে, খাজনা এবং নীল ফার্গুসনের কাছে পাঠাতে হবে, সবাই কি খাজনা ক্লিয়ার করেছে? নায়েব জানায়, নবাবপুরের রাজা বিক্রম রায়েরটা এখনো বাকি আছে। অহেন্দ্র বিক্রমকে ডেকে আনতে বলে। বিক্রম অহেন্দ্রর কাছে এসে একটা পত্র দেয়। পত্রটা পাঠিয়েছিল রঘু ডাকাত। পত্রে লেখা ছিল, বিক্রম রায়ের মেয়ের বিয়েতে সে ডাকাতি করতে এসে সমস্ত ধনসম্পদ লুট করে নিয়ে যাবে। পত্রটা পেয়ে বিক্রম রায় টেনশনে পড়ে যায়। কি করবে সে বুঝে উঠতে পারে না। সে কারণে সঠিক সময় খাজনা এবং নীল অহেন্দ্র বর্মনকে সে দিতে পারেনি। অহেন্দ্র জানায়, বিয়ে বাড়িতে ভীমরাজের সৈন্য থাকবে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। বিক্রম রায় তার মেয়ের বিয়ে ঠিকঠাক ভাবে সম্পূর্ণ করে। তখনও রঘু ডাকাত সেখানে আসেনি। তাই বিক্রম রায় মনে মনে বলতে থাকে, রঘু ডাকাত হয়তো অহেন্দ্রকে ভয় পেয়েছে। আর ঠিক সেই সময় রঘু ডাকাত এসে সেখানে হাজির হয়। ছোট্ট ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা দেখতে পাই সৌদামিনী এবং তার সঙ্গীরা আগে থেকে বিয়ে বাড়িতে এসে দুধের সাথে কিছু একটা মিশিয়ে ভীমরাজের সৈন্যদেরকে খেতে দেয়। ভীমরাজের সৈন্যরা সেটা খেয়ে অজ্ঞান হয়ে যায়। তারপরে তারা ঘরের মধ্যে থাকা ধনসম্পদ লুট করে। এদিকে রঘু ঘরের মহিলাদের স্বর্ণ চাইলে বিক্রম রায়ের বউ এসে বলে, আমরা আপনার কি করেছি? রঘু তখন জানায়, আমি মা বোনেদের গায়ে হাত তুলি না, আপনারা কিছুই করেননি। যা করেছে এই বিক্রম রায়। গরিবদের অর্থ সম্পদ লুট করে এই গয়নাগুলো সে বানিয়েছে। গরিব কৃষকদের জমি কেড়ে নিয়ে নীল চাষ করেছে। এতে কৃষকরা না খেয়ে মারা যাচ্ছে। রঘু আরো জানায়, ডাকাতি করে আমি যা পাই তা সবটাই গরিবদের মাঝে বিলিয়ে দিই। এসব কথা শুনে বিক্রম রায়ের বউ তার স্বর্ণ খুলে রঘুকে দেয়। তার দেখা দেখি ঘরের বাকি মহিলারাও তাদের স্বর্ণ খুলে রঘুকে দেয়। এরপরে বিক্রম রায়ের মেয়ে তার নিজের স্বর্ণ দিতে চাইলে রঘু জানায়, আমার বোন স্বর্ণ ছাড়া শ্বশুর বাড়ি যাবে এটা আমি চাই না। এরপরে রঘু ডাকাত এবং তার দলবল সেখান থেকে চলে আসে। এরপর অহেন্দ্র ভীমরাজের
ভীমরাজের উপর ভীষণ রেগে যায়, কারণ তার সৈন্যরা কিছুই করতে পারেনি। মহেন্দ্র ভীমরাজকে জানায়, এবার যদি আমি রঘু ডাকাতের মাথা না পাই তাহলে তোর মাথা থাকবে না। এদিকে রঘু ডাকাত ওই কৃষকের গ্রামে ফিরে এসে বিক্রম রায়ের অর্থ সম্পদগুলো গরিবের মাঝে বিলিয়ে দিতে থাকলে একজন বয়স্ক মহিলা এসে জানায়, আমার এসব কিছু লাগবে না, রঘু ডাকাত ফিরে এসেছে, এতেই আমি খুশি। পরের দিন সৌদামিনী একটা মন্দিরে পুজো দিতে আসলে ভীমরাজের দলবল তাকে ঘিরে ফেলে। সেই সময় গুঞ্জা দূর থেকে একটা অস্ত্র ছুড়ে মারে, যার আঘাতে ভীমরাজের একটা লোক মারা যায়। এরপরে গুঞ্জা এবং সৌদামিনী দুজনে মিলে ভীমরাজ এবং তার দলবলের সাথে লড়াই শুরু করে। লড়াইয়ের এক পর্যায়ে ভীমরাজ সৌদামিনীর মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়, যেটা দেখে গুঞ্জা ভীষণ রেগে যায়। লড়াই শুরু করে দেয় ভীমরাজের সাথে, কিন্তু পেরে ওঠে না। ভীমরাজ গুঞ্জাকে মেরে দেয়। এরপর জ্ঞানহীন সৌদামিনীকে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। খবর পেয়ে রঘু ঘটনাস্থলে আসে। গুঞ্জা তখনও মরেনি। আত্মরা অবস্থায় গুঞ্জা রঘুকে জানায় ভীমরাজ আর তার দলবল সৌদামিনীকে তুলে নিয়ে ব্রিটিশদের নীলকুঠির দিকে এগোচ্ছে। গুঞ্জা আর বাঁচবে না জেনে রঘু ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। তখন গুঞ্জা রঘুকে জিজ্ঞেস করে, তুই কি একদিনও আমাকে ভালোবেসেছিস? এটা বলার সাথে সাথে গুঞ্জা মারা যায়। গুঞ্জাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে রঘু। এরপর রঘু তার দলবল নিয়ে নীলকুঠিতে আসে। নীলকুঠিতে ভীমরাজকে মারে রঘু ডাকাতের সহকারী কালু সর্দার। অন্যদিকে রঘু মারতে থাকে ডানকানকে। রঘু ডানকানকে নীলের জলে ডুবিয়ে মারে। ডানকানকে মারার পর রঘু তার লোকজনকে জিজ্ঞেস করে সৌদামিনী কোথায়। লোকজন জানায় সৌদামিনী এখানে নেই। তখন কেউ একজন এসে বলে সৌদামিনীকে ফার্গুসন জাহাজে করে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য রেডি করছে। এদিকে দেখানো হয় সৌদামিনীকে ফার্গুসন তার জাহাজে বেঁধে রেখেছে, আর কৃষকদের সমস্ত নীলগুলো জাহাজে তুলছে। ঠিক সেই সময় রঘু ডাকাত দলবল নিয়ে সেখানে হাজির হয়। ফার্গুসনের লোকেরা গুলি চালায়, অন্যদিকে রঘু ডাকাতের লোকেরা তীর ছুঁড়ে মারে। এরপরে ফার্গুসনের সৈন্যরা জাহাজের চারদিকে আগুন জ্বালিয়ে দেয়, কিন্তু তাতে রঘু ডাকাত এবং তার দলবলের কিছু হয় না। এরই মধ্যে রঘু লাফিয়ে জাহাজে উঠে পড়ে। জাহাজে উঠে ফার্গুসনের সৈন্যদেরকে মারতে থাকে। এরপরে রঘু সৌদামিনীকে যে দড়িতে বেঁধে রাখা হয়েছিল সে দড়িটা খুলে দেয়। এরপর রঘু এবং সৌদামিনী দুজন মিলে লড়াই শুরু করে। এরপর রঘু ডাকাত মুখোমুখি হয় ফার্গুসনের। ফার্গুসন রঘুকে জানায়, তোরা সবাই মরবি। রঘু বলে, বাঁচা মরা সব মাকালির হাতে, তবে আমার বিধানে আজ তুই মরবি। এটা বলে রঘু ফার্গুসনকে মেরে দেয়। ঠিক তখনই পিছন থেকে রঘুর শরীরে ছুরি চালিয়ে দেয় অহেন্দ্র বর্মন। তারপর জানায়, এখানকার একমাত্র ভগবান হচ্ছে আমি। এরপর অহেন্দ্র রঘুকে তীর দিয়েও টর্চার করে, সাথে জানায়, আজ তোরা সবাই মরবি, তোরা সবসময় পায়ের তলায় ছিলি আর পায়ের তলাতেই থাকবি। এটা শুনে রেগে গিয়ে সৌদামিনী অহেন্দ্রকে মারতে আসলে অহেন্দ্র জানায়, এই রঘু ডাকাত একটা ভীতু কাপুরুষ। আমি তার বাপকে মেরেছি, তার ডাকাত মাকে মেরেছি, ফজলুকে মেরেছি, গুঞ্জাকেও মেরেছি। এই রঘু ডাকাত কাউকেই বাঁচাতে পারেনি, আর সে নিজে মরবে। ঠিক সেই মুহূর্তে রঘু উঠে নিজের শরীর থেকে তীর বের করে অহেন্দ্রের শরীরে ঢুকিয়ে দেয়। তারপর রঘু অহেন্দ্রকে মারতে মারতে বলে, আমি আমার বাবার ছেলে রঘু, আমি ডাকাত মায়ের ছেলে রঘু, আমি ফজলুর ভাই রঘু, আমি গুঞ্জার ভালো বন্ধু রঘু, আমি হচ্ছি রঘু ডাকাত, তোর জম। এসব বলার পর রঘু অহেন্দ্রকে পুরো মেরে ফেলে। সেই সময় জাহাজে আগুন ধরতে থাকলে রঘু ডাকাত সৌদামিনীকে সঙ্গে নিয়ে জাহাজ থেকে ঝাঁপ দেয়, আর তারা বেঁচে যায়। এর পরেই জাহাজে বিস্ফোরণ হয়, আর এখানেই শেষ হয়ে যায় রঘু ডাকাত ছবিটা। পুরো ছবিটা ছিল একটা এন্টারটেনমেন্টের প্যাকেজ।